বান্ধবী, এখনো তো তোর দাদু আসলো না, আর তুই একা একা চলে যাবি বলছিস? আমার একটু ওই স্বর্ণকারের দোকান থেকে একটা জিনিস কেনার আছে। তারপরে তোর দাদু এসে চেঁচামেচি করলে? আরে বাবা না না, বলে দিবি স্বর্ণকারের দোকান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবে। বলছি বান্ধবী, আর একটু সময় থেকে যা না, তোর দাদু ভালো মানুষ না, শুধু শুধু বকাঝকা করবে। ও মা, বলছি কি বিরিয়ানি করে খাইয়ে তারপর যাই এনে। না কাকিমা, এখন আর খাবো না, পেটের ভিতরে কিরকম অ্যাসিডিটি হয়ে গেছে। আমি ওই পরে যখন আসবো মধুর বিয়ের দিন সেদিনকে খাবো। বলছি বান্ধবী, তুই থেকে যা না, বাড়ি যাই কি করবি, আমার এখানেই থেকে যা। না রে, কাজ আছে বুঝিস না, সামনে তোর বিয়ে, ছোট্টখাটো একটা যদি গিফট না দিই, একটা লজ্জার ব্যাপার না। আমার গিফট ফিফট কিচ্ছু লাগবে না, তুই আমার কাছে থাক, সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, দাদুর সাথে আমি কথাবার্তা বলে কালকে সকালবেলা ব্যাগপত্র নিয়ে তোর এখানে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, 8 সময় থেকে গেলে হতো না? আরে বাবা না না, বললাম তো স্বর্ণকারের দোকান হয়ে বাড়ি চলে যাবো। তুই কি আমার বিশ্বাস করিস না নাকি? এত বছরের বান্ধবী, হ্যাঁ, এখন তুই আমার উপর বিশ্বাস করছিস না? আরে নানা বান্ধবী, বিশ্বাস করার কথা না, তো দাদু এসে দেখেছিস কিরকম কথা বলে? হ্যাঁ, তুই যদি বাড়ি থেকে কোথাও যাস তাহলে আমার বিয়েটা ক্যান্সেল করাই দেবে, সেই কথা বলিস দেখেছিস? 2-3 দিন পর বিয়ে, এখন এসব কথা শুনতে পারে? হ্যাঁ, পরান কান্দে ওঠে না? আরে ওইসব দাদু আমার ফালতু বলে, ওইসব কথা ছাড়তো। আচ্ছা তাহলে সাবধানে যাস, দেখিস আমার জন্য আমার কোনো বিপদ না হয়। আরে কিচ্ছু হয় না, দাদু আসলে বলবি স্বর্ণকারের দোকানের থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কালকে সকালে চলে আসিস কিন্তু। ঠিক আছে। বলছি কি, পায়েল রে খেতে বললাম, খেলো না যে। আর বলো না মা, ওর জন্য আমার টেনশন হচ্ছে। মানে বুঝলাম না। ওই যে বিয়ের পরে আবার সেই ওই ছেলেটার সাথে একটু কথাবার্তা বলিছে, সেটা ওর দাদু জানতে পারিছে, তাই নিয়ে বিশাল বড় ঝামেলা। সত্যি এই মেয়ে ছেলেগুলো আছে, বিয়ের আগে প্রেম করেছিস করেছিস, কেন এসব এখন ঝামেলা ফামেলা করার দরকার? সে ঝামেলা করে বেড়াক গে, ওর দাদু এখন আমার পরে চেতে যাচ্ছে। কেন মা, তুই কি কোনো সাহায্য করেছিস ওর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য? না না মা, ওই পায়েল আমার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ওই কিরণের সাথে দেখা করছিল, তার জন্য দাদু এখন আমার পরে চেতে গেছে। ও মা, এটা কোনো কথা হলো নাকি? আর বলো না, তোমার জামাইও আছে, তোমার জামাই ওরে দেখিছে ওই ছেলের সাথে কথা বলতে, সেই কথা যাইয়ে ও দাদুর কাছে বলিছে তোমার জামাই। হ্যাঁ, সেই নিয়েই তো গন্ডগোল। তো জামাই তো ভালো কাজই করেছে, সেই ছেলের সাথে যদি আবার পালাই যেত তখন তো তোর ওই বুড়ো শালার নাক কাটা যেত। ভালো কাজ করতে গেলি মা, আজকাল অনেক দুঃখ আছে, বুঝতে পারিস? তাই তোমার জামাই ভালো কাজ করতে যাইয়ে এখন আমাদেরই বদনাম হতে হচ্ছে। ওইসব ছাড়, এই বিরিয়ানিগুলো খেয়ে নে। খাচ্ছি, তুমি একটু ধরে রাখো, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা। হঠাৎ করে ডাকলে যে? কলকাতায় যেতে হবে এই সন্ধ্যার সময়? সন্ধ্যা ফন্ধ্যা জানি না, এখনই ওখান থেকে গিয়ে টাকা পয়সা নিয়ে আসতে হবে। কোথায়? ওই পাদুদের বাড়ি? হ্যাঁ। আমি বাবা ওদের বাড়ি যাবো না, ও বিরাট শ্যানামাল, কোন সময় ঝপ করে আবার কিডনি কেটে বিক্রি করে দেবে বলা যায়। তুই এত ভয় পাচ্ছিস কেন রে কালিয়া? ও বাবা, তোমার তো একটা হিল্লে হয়ে গেছে। এখন আমি প্রেম প্রীত করতে পারলাম না, বিয়ে করতে পারলাম না। হ্যাঁ, আমার বাপ মায়ের আমি একটা মাত্র ছেলে, এখন যদি আমার কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো আমার জীবন পুরো অন্ধকার ঘটে যাবে। কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি? তোর বন্ধু কিরণ কি মরে গেছে নাকি? ওরে বাপ, তুই আমারে অন্য কিছু চিতে বাঘের মুখে জাতি বলতি, আমি ঝপ করে যাইয়ে দাঁত ছুঁয়ে চলে আসতাম। কিন্তু এই পাদুদের বাড়ি যার কথা বলিস না রে বাবা, ওরা মানে একটা নক্ষত্র, বুঝতে পারিস? সে তো আমিও জানি, কিন্তু ভালোবাসার জন্য জাতি হবে, বুঝতে পারিস? বলছি ভাই, ভালো তো বাসিস তুই, তো তোর জন্য আমি কেন যাব? কেন, তুই আমার ভালোবাসিস না? তো তোরে ভালো না বাসলে কি এখন এখানে দাঁড়ায় থাকতাম নাকি? তাহলে আবার কথা কি, আমার জন্য জীবন দিতে পারবি না? জীবন না দিতে পারলেও মোটামুটি ওই অর্ধেক রাস্তা অব্দি যেতে পারবানি। তাহলে কোনো কথা বলিস না, চুপচাপ চল। চলো পায়েল চলো। বলছি তোমার 500 টাকা আনতে বলেছিলাম, আনিছো? 300 টাকা এনেছি। 300 টাকা কেন? আরে বাবার পকেটে যা ছিল তাই ঝেড়ে দিছি, আর তো পাইনি। তাহলে যা আসার খরচা কি করে হবে? বলছি কি, ওই বাড়ি একবারে পৌঁছাতে পারলি ওখান থেকে টাকা নিয়েই তো আসবা, তাহলে তো কোনো সমস্যা নেই। আর আমরা 3 জন যাবো, ওই তোমার তো এখন আবার বাস ফ্রি, বুঝেছো? তারপরে মোটামুটি আমাদের 2 জনের টিকিট লাগবে, আর যে টাকা বাঁচবে না ওই টাকাতে ঝালমুড়ি খেয়ে ফেলবো। বলছি ভাই, ঝালমুড়ি ছাড়া অন্য কিছু খাওয়া যায় না? এখন ঝালমুড়ি ট্রেন্ডিং আছে। সত্যি বলি হারি, তোমার নিয়ে পারবো না। 500 টাকা আনতে পারো নি? হ্যাঁ, আমি এত টাকার ব্যবস্থা করছি, তুমি 500 টাকার ব্যবস্থা করতে পারছো না? আরে যেদিন থেকে জানে বাবা যে তুমি বাড়ি আসিছো, সেদিন থেকে পকেটে 500 কেন 2-4 টাকার বেশি রাখতেছে না। জানে যে ঝপাত করে তোমার নিয়ে অন্য কোথাও যদি চলে যাই, টাকা পয়সা যদি বাবার পকেট থেকে ঝেড়ে দিই, এর জন্য পকেটে টাকা পয়সা রাখে না। আর কি বলবো রে বাবা, এত বড় হয়ে গেছে, একটু কাজকর্ম করে টাকা পয়সা ইনকাম করতে পারো না? কি করে ইনকাম করবো ভাবতেছি, কি বেকার ভাতা দিচ্ছে, ওই একটা ফর্ম ভরে মাস গেলে 3000 টাকা আসলে পারে, বুঝছো? তোমারও 3000 আসলো, আমারও 3000 আসলো, আমার বন্ধুরও 3000 আসলো, 9000 টাকায় আমাদের সংসার চলে যাবে। এ ভাই, বলছি ওর ভিতরে আমার টাকা ধরলি কেন? ওসব তুই বুঝবি না, হিসেব আছে, চলো তালি। বলছি কি, ও বৌদি, তোমার দাদু ওপারে এসে খাড়া হবে না তো? তাই তো, আমি তো সে কথাই ভুলে গেছিলাম। তোমার দাদুরি ম্যানেজ করিস? আমার দাদু জানে আমি ওই মধুদের বাড়ি আছি, বুঝতে পারিস? আসার আগে দেখবে আমরা গেট আউট হয়ে গেছি।
তোমার মাথাটা খারাপ আছে নাকি? হ্যাঁ, তোমার দাদু যে একটা বিশাল কাতরা, হ্যাঁ তুমি জানো ও কচুপড়া আমার বাড়ি যে ঝগড়া করবে। হ্যাঁ ঠিক বলিছে, খালি বন্ধুর বাড়ি না, আগের দিন আমার বাবারও কি কি উল্টো পাল্টা বলিছে। আমার বাড়ি যেয়ে যদি নালিশ করে না, আমার বাবা বলিছে কি ওই 6 নম্বর জুতো দিয়ে বাড়িয়ে আমার মুখ 9 নম্বর করে দেবে। আরে কিচ্ছু হবে না, রাতের ব্যাপার তো, সকালেই চলে আসবো। না না, আমি রিক্স নিতে পারবো না, তুমি বরঞ্চ তোমার দাদুরি ফোন করে টুপি টাপা দিয়ে সেটেলমেন্ট করে দাও, তাহলে কোনো টেনশন ছাড়াই যাওয়া যাবে। সত্যি তুমি যা ভয় পাও আর কি বলবো। ও বৌদি বলো না, তুমি বুঝতে পারছো না, আমাদের এখন এই প্রায় আমেশার মতন অবস্থা, থাকে থাকে হাগা লাগে, তারপর পেট মুসড়ায় ওঠে। সত্যি বাবা, তোমাদের নিয়ে পারা যাবে না। টুকি 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 ভক্কা। হ্যালো, বলছি দাদু, আমি এই পায়েল বলছি। হ্যাঁ হ্যাঁ, তোর নাম্বার আমার ফোনে ফিটিং আছে, বল। বলছি তুমি কোথায়? এই তো আমি বাড়ি একটু স্নান টান করছি, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, তুই এই মধুদের বাড়ি থাক, আমি এক্ষুনি আসছি। বলছি কি দাদু, তোমার আশা লাগবে না, ওই মধুর হাতে মেহেন্দি লাগাতে হবে, বুঝতে পারিস তো, 2-3 দিন পরে বিয়ে তো, আগে তো মেহেন্দি লাগাতে হবে। তা আমি ওই সকালবেলা আসবানি, না তো তুমি সকালে নিতে আসেনে, ঠিক আছে? কি বলছিস, তা জামা কাপড় তো কিছু নিয়ে যাসনি? ওই মধুর তাতে অ্যাডজাস্ট করে নেবানি, কোনো সমস্যা নেই, গরমের সময় তো ওটা নাইটি হলেই হবে না। না হলে বল, তোর ব্যাগটা এনে দিই। না না, শুধু শুধু কষ্ট করার দরকার নেই, তুমি এই বরঞ্চ সকালবেলায় আসো, ঠিক আছে? বলছি মধুর কাছে একটু ফোনটা দে তো, আমি একটু কথা বলি। কেন, তোমার কি আমার উপর বিশ্বাস হচ্ছে না? না মানে এখন না আমার মাথার ভিতর কিরকম একটা টেনশন ঢুকিছে, ওই সাদা কটকটে সিমলাটার জন্য। সত্যি দাদু, তুমি আমার উপর বিশ্বাসই করো না, দাঁড়াও দিচ্ছি মধুর কাছে। বলছি দাদুর সাথে কথা বলো। আমি পারবো না, এত ভিতর কেন কথা বলো। মধু, হ্যাঁ দাদু। বাপরে, আওয়াজটা এরকম চেঞ্জ হয়ে গেল যে। আর বলো না দাদু, সেই যে কান্না শুরু করেছে আমি আসার পরের থেকে, বলছে মারে ছেড়ে তোরে ছেড়ে চলে যেতে হবে শ্বশুর বাড়ি, কান্তি কান্তি গলার আওয়াজটা ভেঙে গেছে তো, তাই একটু ওরকম আওয়াজ আসছে। বলছি মধু, একটু ভিডিও কল কর দেখি। দাদু, আমাদের বাড়ি কারেন্ট নাই, ফট করে মোবাইলের মানে চার্জিং পড়ে যাচ্ছে, আর তোমার জামাই ফোন করছে, আমি এখন আর কথা বলতে পারছি না। বাবারে, বিয়ে না হওয়ার আগে জামাই আর কি বলবো। ঠিক আছে, বলছি কি ওই পাইলের দিকে লক্ষ্য রাখিস। আচ্ছা দাদু। ঠিক আছে, রাখছি। আচ্ছা দাদু, সকালে তুমি আসেনে, এটা আমি যখন ফোন করবানি তখন একটা টোটো নিয়ে আসেনে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি করে ম্যানেজ করলাম দেখেছো? সেটা তো দেখলাম কি করে ম্যানেজ করিছো। হ্যাঁ, এত ভয় পাও কথা বলতে, আর কি বলবো। বললাম না বাঘের সাথে কথা বলতে দিতে কোনো ভয় পাতাম না, কিন্তু তোমার দাদুর সাথে কথা বলতে গেলি না, আমার এই কিরকম একটা হৃৎপিণ্ডটা নড়িয়ে ওঠে। হয়েছে এত ঘন কথা বলিয়ে না, চলো। বলছি কি, বৌদি, তোমার দাদু আবার আমাদের বাড়ি যাবে না তো? এতক্ষণ ফোনে কি কথা শুনলে, হ্যাঁ, আবার এখন তুমি এই কথা বলছো? এই কালিয়া, তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ না বন্ধু, ওই আর কি একটু ভয় ভয় লাগছিল তো, তাই আর কি বৌদির কাছে শুনে নিলাম। ভাই কি তোর একা লাগছে নাকি? আমার তো লাগছে, দেখ আমি কত সাহস দেখাচ্ছি, হাসছি, কথা বলছি। চলো পাইল, চলো চলো। হ্যাঁ কদম, কি বলছিস জানো? বলছিলাম কি ম্যাডাম, ওই কটকটি ঠাকুমারে খোঁজার জন্য কিরকম কি লোকজন লাগিয়েছেন? মাথা খারাপ নাকি? কত লোকজন এখন লাগান যায়, আর তুই তো জানিস ওরা আমাদের সর্বনাশ চাই, তাই কটকটি এখন হাত পায়ে ধরছে, তার জন্যই ওই মামুলি একটা থানায় একটা মানে আর কি মিসিং কেস করেছি। ওরা এখন যখন খোঁজে তার উপরে, ওর জন্য এক্সট্রা ভাবে কোনো রকম আমি কিছু বলিনি। বলছি কটকটিতে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে, আমার তো মনে হয় কি ও ফুটুদের বাড়িও যেতে পারে। ও যেখান যায় যাই বেড়াচ্ছে, ওইসব আমার দেখাশোনার দরকার নেই। আর কদিন পরেই ভোট, এখন আমি ওইসব নিয়ে নাড়াচাড়া করবো নাকি ওর ওই ঠাকুমারে খুঁজে বেড়াবো? আর ওর ঠাকুমাও আছে, আর দামড়া বিটি কোথায় হাঁটিয়ে যায় টের পায় না। ও বলছে ফুটোর বাড়ির লোকজন নাকি ওর ঠাকুমারে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, সারা পৃথিবীতে লোক পায় না তো, ওর ঠাকুমারাই ধরে নিয়ে যাবে, আর কি করবে। বলছি কি ম্যাডাম, আজকে কিন্তু আপনার এই স্টাইলটা কিন্তু ভালো দেখাচ্ছে। সত্যি নাকি? তাহলে এই ফটোতে 2-4টে ফটো তুলে পোস্টার বানাই বানাই গ্রামে গঞ্জে লাগাই দিই। একদম ম্যাডাম, ঠিক হবে, এই ফটোটাই ঠিক হবে। বলছি গোপন সূত্রে একটা খবর পেলাম যে, কি খবর ম্যাডাম? ওই এমএলএর ছেলেও নাকি প্যারালাইসিসে পড়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, এখন তো আমাদের অনেক উপকার হয়েছে, এখন দলে মাত্র ওই এমএলএর বউ, ওরা তো যে কোনো সময় আমরা উপকার করে দেবো। লোক লাগাতে হবে, লোক লাগাতে হবে, ওরেও যদি একটা টাইফয়েড ম্যালেরিয়া জ্বরের ভিতরে ফেলাই দিতে পারি, তাহলে আর দেখে কে, হ্যাঁ আরামসে আমি ডক ডক করতে করতে জিতে যাবো। কিন্তু ম্যাডাম এমনভাবে হাতটা সাফাই করতে হবে না যাতে ইঁদুরিও টেন না পায়। তা ঠিক বলিস, তার জন্য আমি স্পেশাল লোক অনেক দূরের থেকে বুকিং করে আনতেছি। একদম ম্যাম, সতর্কভাবে কাজ করতে হবে। বলছি কি কদম, তোমার একটা কথা বলি। হ্যাঁ বলেন ম্যাডাম। বলছি আমি যদি এসব খোঁচাখুচি না করে, হ্যাঁ এমনি যদি মানে ভালোভাবে ভোটে দাঁড়াই, তো লোকে আমার ভোট দেবে না? দেখেন ম্যাডাম, হ্যাঁ ওইখানে এখন একটা সিম্পিতি ক্রিয়েট হয়ে গেছে। এমএলএ বাবুর শরীর খারাপ, তার ছেলের শরীর খারাপ, এখন তার মা পথে নামিয়েছে, হ্যাঁ যে ভোটে জিতার জন্য। এখন লোক সিম্পিতি খাইয়ে দিতেও পারে, আর আপনি নতুন, আপনার দেবে কেন? আপনার আগামাতা কিচ্ছু নাই, আর মাঝে মাঝে আপনার নামে 2-4টে একটা সমস্যার কথা শোনা যায়, আপনি কোথায় ধমকি দেন, মারামারি করান, আপনি একটা ডন মতন মানুষ, এর জন্যই আপনার পক্ষে একটু সমস্যা হবে। তাহলে ওই করতেই হবে মোটামুটি। ওই যে এমএলএ বৌরি একটা টাইফয়েড ম্যালেরিয়া জ্বরে ফেরাই দিলি পারে, ভোটের সময় নড়াচড়াও করতে পারবে না, শুয়ে থাকবে, বাস আমি চড়াত করে জিতে যাবো। তা বলছি ম্যাডাম, এই রোগটা ফেলাবেন কি করে? শোনো, 2-3টে আমি লোক খুঁজেছি, তারা মশা ধরার কাজ করবে। মোটামুটি 4-5 হাজার মশা ধরে রাত্রিবেলা ওদের জানলা খুলে ওই জানলার ভিতর দিয়ে 5 হাজার মশা ছেড়ে দিলি, সারা রাতে রক্ত চুষে ওই মোটামুটি ডেঙ্গু জ্বরে ফেলাই দেবে।
সত্যি ম্যাডাম, আপনি যা বুদ্ধি লাগান না, হ্যাঁ, সাপও চলে যাবে, লাঠিও ভাঙবে না। বাবা, রাজনীতিতে চলতে গেলি অনেক বুদ্ধি করতে হয়, বুঝতে পারিস? ম্যাডাম, ম্যাডাম, ওই দেখো গরুর মতন চেঁচাতে চেঁচাতে চলে আসে। ম্যাডাম, ম্যাডাম, আমার ঠাকুমার খবর পাওয়া গেছে। কোথায়? তাহলে তো ভালোই হলো, আমাদের আর কষ্ট করে খুঁজতে হলো না। কোথায় পাওয়া গেছে? আর তুমি কান্না করছো কেন? তুমি তো হাসবা, তোর ঠাকুমারে খুঁজে পাওয়া গেছে। খুঁজে পাওয়া গেছে, কিন্তু আমার ঠাকুমার শরীর ভালো নেই। কেন, আবার ওই ডেঙ্গু ম্যালেরিয়া হলো নাকি? না না ম্যাডাম, আমার ঠাকুমারে ওই ফুটোদের বাড়ি থেকে আটক করেছে। কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি, ওরাই আটক করে রেখেছে। তাহলে আমি ফুটোদের বাড়ি এখন দারোগাবুড়ি পাঠাচ্ছি। না ম্যাডাম, তাতে আরো ক্ষতি হবে। কি জন্য ক্ষতি হবে? তুমি যখন জানিয়ে ফেলাইছো ফুটোরা আটক করিছে, ওদের বাড়ি যাই দু চারটে গুদুম কাদাম দিলি পারে, এমনিতে সব সত্যি করে বলে দেবে কোথায় রাখিছে, কি রাখিছে, কেমন ভাবে রাখিছে, হ্যাঁ, সব জানা যাবে। সেটা জানা তো সম্ভব না। ওরা এমন জায়গায় ছেড়ে রেখেছে, মোটামুটি মোচাকল দিয়ে কেউ খুঁজে বের করতে পারবে না। তাহলে তুমি কি করে জানলে যে ওরা রেখেছে? ফুটোর কথা শুনে আমি বুঝতে পারিছি। ফুটো বলিছে, আমার যদি একটা কাজ করে দাও, তাহলে আমি তোমার ঠাকুমার যেখান থেকে পারি মাটির তলেতে পারি খুঁজে নিয়ে আসবো। এই কথা বলিছে? তাহলে আর ওরা কোথায় রাখলো? না ম্যাডাম, ওর কথার ভিতরে বোঝা গেছে যে ওরাই শাড়ি রাখিছে। তোমার কথা বাবু আমি কিছু বুঝতে পারছি না। বলছি ম্যাডাম, আপনার কাছে একটা শেষ দাবি রাখবো, যদি রাখেন। হ্যাঁ বলো বলো, তুমি আমার জন্য কত উপকার করেছো, আর তোমার দাবি রাখবো না? তোমার ঠাকুমার খোঁজার জন্য দেখো কত সৈন্য সামন্ত লাগাইছি। বলছি ম্যাডাম, সৈন্য সামন্তর দরকার নেই, আপনি শুধু একটা কাজ করে দেন, আমার ঠাকুমারে ওরা খুঁজে বের করে দেবে। কি কাজ বলো? হ্যাঁ, টাকা পয়সা লাগবে? দেখো এখন ওই 10-15 হাজারের বেশি দিতে পারবো না, ভোটের পরে তখন একটু বেশি করে দিতে পারবো। বলছি ম্যাডাম, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু আপনার একটু সাপোর্ট লাগবে। হ্যাঁ, তা বলো তো। বলছি, পুলিশ স্টেশনের ভিতরে ওই ভারত কোচিং সেন্টারে যে মাস্টারটা পড়াতো না, তারে ধরে রাখিছে। ও আর কি, ওই যে এমএলএর যে আর কি কি যেন হয়, ওই আর কি বিআই। হ্যাঁ হ্যাঁ, ওই এমএলএর বিআই আর তার মেয়ে, দুইজনেই পুলিশ স্টেশনে ভর্তি করে রাখিছে। ওদের দুইজনে যদি আপনি ছাড়াই দিতে পারেন, তাহলে আমার ঠাকুমারের যেখানতে পারে ওই ফুটোরা খুঁজে এনে দেবে। দেখো কটকটি, কিরকম সময় তুমি কিরকম কথা বলো বলো তো দেখি। অন্য সময় হয়তো আমি টান দিয়ে বার করে নিয়ে আসতাম, কোনো কথাই হতো না। আমি এখান থেকে তোমার কথা শুনে যদি পাদুর চাকরি খাতি পারি, আর এই বাবার টান দিয়ে ডান হাত দিয়ে পুলিশ স্টেশনের ওই দুজনে বের করতে পারবো না? হ্যাঁ, তাহলে বের করে দিন না ম্যাডাম। দেখো কদিন পরে ভোট, এখন যদি আমি এই কাজ করি, তাহলে এমএলএর বউর সাথে আমার একটা এন্ট্রি পার্টি হয়ে গেল না? ওইদিকে এমএলএর শরীর ভালো না, এখন আমি যদি সেই অপরাধীদের যদি বাইরে বের করে দিই, তাহলে লোকে কি আমার ভোট দেবে তুমি বলো? না 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 না, মানে হ্যাঁ, তাহলে ম্যাডাম কি ভোট দেবে? ম্যাডাম এত কষ্ট করতেছে একটু জিতার জন্য, এখন ওই ছোট্ট একটা কাজের জন্য, হ্যাঁ, মানে ম্যাডাম যদি হারিয়ে যায়, সারা জীবন নষ্ট। আর কম টাকা খরচা করেছে, হ্যাঁ, সকাল নেই রাত নেই ঘুম নাই, ম্যাডামের শরীরের অবস্থা দেখি তো, প্রায় 3.5 কেজি ওজন কমে গেছে। একদম ঠিক বলিছে, সকালে মাপিছি 3.5 কেজি ওজন কমে গেছে, বুঝতে পারিছো? দেখো আমি এখন কিচ্ছু করতে পারবো না কটকটি, তুমি দুঃখ পেও না। কিন্তু তুমি দাঁড়াও, ভোটের রেজাল্ট বেরোনোর পরেই যেই দেখবা যে আমি এমএলএ হয়ে গেছি, সেই দেখবা সন্ধ্যের ভিতরে বের করে দেবো দুইজনেই, তখন আর কেউ কিচ্ছু করতে পারবে না। বলছি ম্যাডাম, সে তো এখন অনেকদিন দেরি আছে। না মানে দেরি সেরকম নেই, ওই 10-15 দিন দেরি আছে আর কি। 10-15 দিনই আমার ঠাকুমার অবস্থা কাইল হয়ে যাবে, যে গরম দিচ্ছে। যদি ওরা গুদম করে আটকায় রাখে, তাহলে তো সে তো প্রাণে মারা যাবে। শোনো শোনো কটকটি, এটা তোমার ভুল ধারণা। ওই ফুটারা যদি তোমার ঠাকুমারা আটকায় রাখে, ওরা মানুষ ভালো, কিন্তু ওই একটু শয়তান হলেও কিন্তু একটা মানুষের সাথে ওই রকম অত্যাচার করবে না যে গুদুম ঘরে আটকায় রাখবে, জল খাতি দেবে না, তেল খাতি দেবে না, ভাতপত্র কিচ্ছু দেবে না। আমার তো মনে হয় ওই সব কিছু খাতি দেবে, তার সাথে সকালে বিকেলে করে একটা করে প্যারাসিটামল ট্যাবলেটও দেবে। কি বলছেন? হ্যাঁ, আমি ফুটোদের যতদূর জানি ওরা মোটামুটি খারাপ মানুষ না, ভালো মানুষ। হ্যাঁ, কদম ঠিকই বলছে, তুমি বাবা চাপ নিও না, 15টা দিন ধৈর্য ধরো, আমি ঝপাত করে জিতে নি, তারপর দেখো আমি কি করে তোমার ঠাকুমারে বের করে নিয়ে আসি। বলছি ম্যাডাম, 15টা দিন কিন্তু অনেক দিন, আপনি চাইলে কিন্তু এক্ষুনি পারেন। আমি কি বললাম, আমি চাইলে তো এক্ষুনি পারি, কিন্তু লোকজন যে আমারে নফরত করবে, আমার ঘৃণা করবে, তা আমার কি ভোট দেবে? কিন্তু আমার ঠাকুমা, আরে বাবা, তোমার ঠাকুমা প্রাণে মারা যায়নি, সে বেচারি ভালো আছে, তুমি চাপ নিও না। এর আগেও তো কতদিন আটকায় রাখিছিল, তোমার ঠাকুমার দেখিছো, প্রায় 3.5 কেজি ওজন বাড়িয়ে গেছিল, খাওয়া দাওয়া মানে ভালো দিচ্ছিল, সকালে বিকালে বিরিয়ানি কাটা দিচ্ছিল। বলছি, আমার ঠাকুমার অসুবিধা হবে না তো? আরে কিচ্ছু হবে না, তুমি এসব কান্দাকাটি বাদ দিয়ে এখন এই ভোটের প্রচার করতে হবে, সেই কাজে লাগো। কদমরে নিয়ে গিয়ে আমার এই ভালো ভালো করে ফটো দিচ্ছি, প্রিন্ট করে নিয়ে এসে কি কি লিখতে হবে লিখে গ্রামে গঞ্জে সব জায়গা ব্যানার টানাই দাও, বুঝতে পারিছো? সময় বেশি নেই। আচ্ছা ম্যাডাম। দেখো, এরকম মুখ পোড়া হয়ে কাজ করা যাবে না, তোমার ঠাকুমারে বের করার দায়িত্ব নারকেল বেগম ম্যাডামের, ঠিক আছে? আচ্ছা, সে জেল থেকে বের করতে হয়, জেলে 2-4 দিনে ঢুকতে হয়, সে আমি দেখে নেব। তুমি খালি মোটামুটি আমার জীতনের জন্য প্রাণপণ চেষ্টা করো, গ্রামে গ্রামে প্রচার করো, বাস। দেখো তারপরে আমি কি করি। আরে একবার আমার হাতে যদি ক্ষমতা আসে না, তখন দেখবা আগের এমএলএ কি করিছে, আমি সবকিছু পুরো একদম কাঁপাই দেবো। আচ্ছা ম্যাডাম, আমি এখন থেকে কাজে লেগে পড়ছি। ঠিক আছে, যাও যাও, খাওয়া দাওয়া করে কাজে লাগিয়ে পড়ো। কদম, ইয়েস ম্যাম। আমি ভালো ভালো কটা ফটো তুলে আসি, হ্যাঁ? তোরা খাওয়া দাওয়া করে ওই স্টুডিও গিয়ে প্রিন্ট করাই নিয়ে আয়, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুই এই কটকটির সঙ্গে থাক, কটকটির একটু বোঝা ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। ঠিক আছে কটকটি, তুমি চিন্তা করো না, আমি একবার পজিশনে আসি, তারপর দেখো কি করে তোমার এই ম্যাডাম। আপনাকে পজিশনে আনার দায়িত্ব আমার ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এই শাড়ি পরেই আজকে ফটো তুলবো।
মন খারাপ করো না, চলো খাওয়া দাওয়া করে নি, তারপর কাজে লাগতেই হবে। বলছি আমার ঠাকুমার কিছু হবে না তো? আরে পাগল, তোমার ঠাকুমা যদি কিছু করে ওরা, তা ওদেরও যাবজ্জীবন জেল হবে, সেটা তুমি বোঝো না? হ্যাঁ সেটাও তো ঠিক কথা। তাহলে আবার টেনশন করছো কেন? তোমার কাছের থেকে ওখানে আরো যত্নে থাকবে, কারণ কেউ কিছু কম বেশি হয়ে গেলি না, ওদের তখন কৈফিয়ত দিতে হবে, বুঝতে পারিস? সেটাও ঠিক কথা। তাহলে এসব কথা টেনশন না করে তুমি চলো এখন খাওয়া দাওয়া করো। তোমার বলিস না ফুটোদের বাড়ি যাতে, দেখিছো ফুটোদের বাড়ি যাওয়ার পরে হ্যাঁ কাজ হয়েছে কি না? হ্যাঁ একদম। তাহলে চলো খাওয়া দাওয়া করে ম্যাডামের প্রচারে বেরোতেই হবে। চলেন। বলছি যে করেই হোক ম্যাডামরা কিন্তু জিততেই হবে ভোটে।